টঙ্গীতে উদ্ধার খণ্ডিত মরদেহটি নরসিংদীর অলির। মস্তকবিহীন ৮ টুকরো বস্তায় ভরে রেখে যায় দুই যুবক। জানা যায়নি হত্যার কারণ। এই রাস্তাটার মধ্যে চলাচল করতে গেলে আপনার খুব ভয়াবহ চলাফেরা করা লাগে। সন্ত্রাসী, বিরাট সন্ত্রাসী। বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। প্রায় জায়গায় এরকমের লাশ, গুম, খুন এরকম দেখা যাচ্ছে। পিবিআই এর মাধ্যমে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশটি শনাক্ত করেছি। তার বাড়ি নরসিংদী। গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের জানাজা। হত্যার বিচার দাবিতে বিক্ষোভ। ছেলেকে হারিয়ে বাবা মায়ের আহাজারি। আমার ভাই কিন্তু চলেই গেছে, আর কেউ দিতে না আমার বাইরে। তার সন্তানের মাটি দেয়, পিতারই মাটি দিলে সন্তানের। আমরা খুনির দৃষ্টান্তগুলোর সাথে ফাঁসি চাই। নাটোর সুগার মিলে ডাকাতির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে ভয়াবহতার চিত্র। 4 দিনেও ধরা পড়েনি প্রকৃত অপরাধীরা। পুলিশ প্রশাসন, র্যাব, এনএসআই সকলেই কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী দ্রুতই ডাকাতদেরকে ধরবে এবং আমাদের হয়ে যাওয়া মালামাল উদ্ধার করে দিবে। ভোলার চরাইচা স্কুলে জলাবদ্ধতায় দুর্ভোগ। বিপাকে 3 শতাধিক শিশু। ব্যাহত হচ্ছে পাঠদান। চারপাশে অনেক পানির ভিতরে আসতে হয়, জামা কাপড় ভিজে যায়, ভিজা জামা কাপড় নিয়ে ক্লাস করতে হয়। মাছ চাষ করা যাবে এরকম পরিস্থিতি হয়। আমাদের বাচ্চারা যে স্কুলে এখানে আসবে, আসার কোনো পরিস্থিতি থাকে না। চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। অব্যবস্থাপনায় অবিকৃত বিপুল পরিমাণ ফল। রফতানি বাধা দূর করার দাবি। ঢাকাতে নিয়ে যেতে হয়, ওখানে প্যাকেজিং বিভিন্ন ওয়ের কারণে তো 350 কিলোমিটার দূরে যাওয়াতে আমটা আমাদের পচনশীল, নষ্ট হয়। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যারা 30% অতিরিক্ত খরচ করে বসে আছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজীপুরের টঙ্গীতে 3টি ব্যাগ থেকে উদ্ধার খণ্ডিত মরদেহটি নরসিংদীর অলির। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ, তবে হত্যার মোটিভ এখনো জানা যায়নি। এদিকে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে অজ্ঞাত 2 যুবকের বস্তাগুলো রেখে যাওয়ার দৃশ্য। টঙ্গীর স্টেশন রোড এলাকা। ঘড়ির কাঁটায় তখন প্রায় ভোর 6টা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সড়কে বেরিয়েছে মানুষ। হঠাৎ সেখানে হাজির অজ্ঞাত 2 যুবক। 2 যুবকের মুখেই ছিল মাস্ক, একজনের মাথায় ক্যাপ। মহাসড়কের পাশে 3টি ব্যাগ রেখে দিব্যি লাপাত্তা তারা। বেশ কিছুক্ষণ পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ব্যাগগুলো নজরে পড়ে পথচারী এবং স্থানীয় দোকানীদের। সেগুলো খুলতেই ভেতরে মেলে মরদেহের খণ্ডিত অংশ। ব্যাগ রাখা দেখছি, পরে হয়েছে যে অনেকক্ষণ যাবত রাখা ছিল, কিন্তু কেউ আসতেছে না। পরে একজনরে বললাম যে দেখেন ওইটা কি, অনেকক্ষণ যাবত সবাই বলতেছে যে এটা হচ্ছে যা রাখা। পরে হয়েছে যে সে কী করলো, ওইটা খুলছে। খুলে দেখে খোলার পরে যে দুর্গন্ধ বের হয়েছে, বের হওয়ার পরে তারপরে হয়েছে যে পুলিশ টুরগার উড়া করা, ভাগ করে আর এবং প্রচুর পরিমাণ গন্ধ হয়ে গেছে, পচা গেছে। আইয়া দোকানটা খুলতে আসি, দেই আমরা ব্যাগ 2টা, আর কিছু জানি, আমি দোকান খুলতে আসি। গরু যখন জবাই করলে দূরিটা দেখা যায়, এরকম মনে হচ্ছে। আমি মনে হচ্ছে মানুষ। তারপর সাথে সাথে পুলিশ নিয়ে আইলাম। প্রত্যক্ষদর্শীরা জানান 8 টুকরো দিয়ে ভর্তি ছিল ব্যাগ 3টি। ছিল না মস্তক। ব্যস্ততম মহাসড়কের পাশে এভাবে খণ্ডিত মরদেহ রেখে যাওয়ার ঘটনা ছড়িয়েছে আতঙ্ক। বর্তমান অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। প্রায় জায়গায় এরকমের লাশ, গুম, খুন এরকম দেখা যাচ্ছে। সরকার তো কঠিনভাবে একটু নেয় না, কিছুই কোনো আইন প্রশাসনের উপরে কোনো আমরা আশা ভরসা করতে পারি না জীবন নিয়ে। এই রাস্তাটার মধ্যে চলাচল করতে গেলে আপনার খুব ভয়াবহ চলাফেরা করা লাগে। সন্ত্রাসী, বিরাট সন্ত্রাসী। আপনি আব্দুল্লাহপুর থেকে স্টেশন মধ্যে। মরদেহ উদ্ধারের পর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম অলি। নরসিংদীর বাসিন্দা তিনি। হত্যার মোটিভ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশটি শনাক্ত করেছি। তার বাড়ি নরসিংদী। আমরা টিভি ফুটেজের পর্যালোচনা করছি। আমরা আসামি ধরার জন্য দ্রুত আমরা পদক্ষেপ নিচ্ছি। আশা করি
এই ঘটনার সাথে যারা আছে তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গাজীপুরের সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজা হয়েছে চান্দনা এলাকায়। প্রথম দফা জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা তুহিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় ময়মনসিংহে গ্রামের বাড়িতে। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তুহিনের মা বাবা। বাড়িতে শোকের মাতম। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে। জুমার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় আসাদুজ্জামান তুহিনের জানাজা। এতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভও করা হয়। তুহিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের উদ্দেশ্যে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা ও মা। সবশেষ কোরবানির ঈদে বাড়ি গিয়েছিলেন তুহিন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে নানা চ্যালেঞ্জ, সম্ভাবনা, নানা গল্প করেছিলেন পরিবারের সাথে। জানিয়েছিলেন আগামী দিনের পথ চলার কথা, কিন্তু এখন সব শেষ। আমার ভাই কিন্তু চলেই গেছে, আর কেউ দিতে না আমার বাইরে। তার দুইটা সন্তান, পিতার সন্তানের মাটি দেয়, পিতারই মাটি দিল সন্তানের। ঈদের আগের দিন আসছিল, ঈদের দিন চলে গেছে আর কি ওর কর্মস্থলে গাজীপুরে। নৃশংস এই হত্যার ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা। আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই, তাও দ্রুত বিচার চাই। একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে যদি এরকম একটা সাংবাদিকের উপর হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে? 5 ভাই ও 2 বোনের মধ্যে সবার কনিষ্ঠ তুহিন। 2005 সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করা হয় এই গণমাধ্যম কর্মীকে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ। তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বড় ভাই। সকালে বাসন থানায় মামলা করেন তিনি। দুপুরের ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি নর্থ রবিউল হাসান জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে 4 থেকে 5 জনকে চিহ্নিত করা হয়েছে। বাসন থানায় চলছে 5 জনের জিজ্ঞাসাবাদ। আর ভিডিওতে দেখা নারীকে পাওয়া গেলে মিলবে হত্যার মোটিভ। বৃহস্পতিবার রাতে শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামের এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা। এ সময় হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান তারা। সেই সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণমাধ্যম কর্মীরা। এই পর্যায়ে সরাসরি যাচ্ছি গাজীপুরে, যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, তুহিন হত্যাকাণ্ডের যে কথা যেটি বলছিলাম, খণ্ডিত মরদেহ আবার উদ্ধার সহ একজনকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটছে। এই 3টি ঘটনারই আপডেট আপনার কাছে কি আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন, যেহেতু আপনি ঘটনাস্থলে আছেন। গতকাল কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত দুটি পৃথক পৃথক ঘটনা ঘটছে। একটি হচ্ছে গাজীপুর সদর মেট্রো থানার সামনে একজনকে আসলে মারা হয়েছিল। ঠিক এর 10 ঘন্টা পর রাত 8টার পরে কিন্তু সাংবাদিক তুহিনকে আসলে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা, এবং তাকে যে হত্যা করা হয়েছিল এর আগে কিন্তু একটি আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেখানে কিন্তু দেখিয়েছি যে একটি
একটি নারীকে মূলত বেশ কয়েকজনই আসলে এলোপাতাড়ি কোপাচ্ছিল। এরপর পর ওই সাংবাদিক ভিডিও ধারণকে কেন্দ্র করে মূলত তাকে ঠিক এর 15 থেকে 16 মিনিট পর তাকেও কিন্তু কুপিয়ে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে 5 জন আসলে চলে যায়। এরপর আজকে সকালে তার বড় ভাই সেলিম মিয়া তার একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেখানে 20 থেকে 25 জন অজ্ঞাত দেওয়া হয়েছে। গাজীপুর বাসন থানা পুলিশ এর প্রেক্ষিতে থেকে 5 জনকে আসলে জিজ্ঞাসাবাদ করার প্রেক্ষিতে 5 জনকে আটক করেছে। তাছাড়া যদি বলি যে আজকে সকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় খণ্ডিত 8টি অংশ একটি বস্তা থেকে আসলে উদ্ধার করা হয়েছে। সেই অজ্ঞাত যে যুবক, সেই যুবকের পরিচয় কিছুক্ষণ আগে শনাক্ত করেছে টঙ্গী পূর্ব থানা অফিসার সিনসার। যে বিষয়টি জানিয়েছে যে সিআইডি এবং পিবিআইয়ের তথ্য মতে তার হাতের ফিঙ্গারের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছে। তার নাম হচ্ছে অলি, বয়স 28। তার বাড়ি মূলত নরসিংদীতে। তিনি গাজীপুরের আজমিরি পরিবহনের হেল্পার ছিল। প্রায় মাসে বেশিরভাগ সময় তিনি গাজীপুরে বসবাস করতেন। হয়তোবা তার পারিবারিক বা তার ব্যক্তিগত জীবনে কোনো একটি সংঘাত হতে পারে, এমন একটি বিষয় হতে পারে। তবে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে হয়তোবা সেটি তদন্ত করে যে আসামি যারা রয়েছে তাদেরকে আসলে শনাক্ত করা সম্ভব হবে। তবে ওসি যে বিষয়টি বলেছিল যে সিসি ক্যামেরা ফুটেজে যে বিষয়টি আসলে দেখিয়েছে যে 2 জন ব্যক্তি অটো গাড়ি এসে একটি বস্তা করে আসলে এটি রেখে ঠিক তাৎক্ষণিকভাবে 1 মিনিটের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় যে দোকানি রয়েছে সেই দোকানিরা সেই ব্যাগগুলো খুলে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ পলাশ। কুড়িগ্রামে তুচ্ছ ঘটনার জেরে একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনাটি এখনো টক অব দ্য টাউন। তবে স্থানীয়রা বলছেন হত্যার নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ। দাবি মাদক কারবারিদের আধিপত্য বিস্তারের জেরেই হয়েছে এই ট্রিপল মার্ডার। এ ঘটনায় হত্যা মামলায় এরই মধ্যে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পলাতক বেশিরভাগ আসামি। হত্যার মোটিভ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা বেষ্টিত বিচ্ছিন্ন জনপদ কুড়িগ্রাম রৌমারীর ভন্দুরচর। সবুজে ঘেরা মনোরম গ্রামীণ পরিবেশ দেখে বোঝার কোনো উপায় নেই এই অঞ্চলেই কদিন আগে একই পরিবারের 3 সদস্যকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনা গত 24 জুলাইয়ের। নিহতদের পরিবারের অভিযোগ এরও কদিন আগে শাহজামালের বীজতলার ধান খেয়ে ফেলে প্রতিবেশী রাজু আহমেদের গরুটি বেঁধে রাখলে সেদিন রাতেই শাহজামালের বাড়িঘরে হামলা করে রাজুর লোকজন। এই ঘটনায় পরদিন থানায় অভিযোগ জানানো হয়। ক্ষুব্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ফের তাণ্ডব চালায় রাজু বাহিনী। কুপিয়ে হত্যা করা হয় শাহজামালের 2 ভাই ও ভাতিজাকে। কেডা সুরপি ভাই দাও এলে ছোড়া ফালা নিয়ে চতুর্দিকে ঘিরাও করছে, ঘিরেও কেউ ওকে মাঝখানে ফেলেছে। তোমার আমি হাত জোর করি, আমি হাত ধরি পা ধরি, তুমি মাফকি দাও, ওগো মানা করো আসু ভাই নাজিন জানটা ভিক্ষে দাও। আমি কত এনে বেনে করছি গো, মানে নেই। থানার ওসি সাহেব মামলা রেকর্ড করেনি। এই না করার কারণে এই দল সাহস পাইল যে থানায় তো এদের মামলা নেয় না, এই লাশগুলো ফেলে দিল এইভাবে তারা। স্থানীয়দের অভিযোগ সীমান্ত লাগোয়া বিচ্ছিন্ন অঞ্চলটি পরিণত হয়েছে মাদকের স্বর্গরাজ্য হিসেবে। রাজু, ভুলুমিয়া সহ চিহ্নিত অনেকেই মাদক কারবারে জড়িত। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেই এই ট্রিপল মার্ডার। মূলত মাদকের সাথে তারা জড়িত, অনেক পয়সা মালিক হওয়া, ইদারিং 3টে মেরে ফেলেছে। আইনানুগ যে প্রতিকার পাওয়ার কথা জনগণের, আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের কাছে, তাদের কাছে কোনো সহযোগিতা পায় না। এ ঘটনায় 34 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে পরিবার। আসামিরা কয়েকজন গ্রেফতার হলেও বেশিরভাগ পলাতক। ট্রিপল মার্ডারে তদন্তে নেমেছে পুলিশ। কুড়িগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। এখানে অপরাধ প্রবণতা কম, অনেক কম আর কি এখানে। তারপরেও সম্প্রতি দুঃখজনকভাবে একটা ট্রিপল মার্ডার হয়ে গেছে। জমিজমার বিরোধ এরকম একটা পেয়েছি আমরা তথ্য। পাশাপাশি তারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে কিনা, এনে দ্বন্দ্ব এরকম হতে পারে। এই মামলার আগে রাজু আর ভুলুমিয়ার বিরুদ্ধে মাদক মামলায় 2টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতের ঘটনার 4 দিনেও ধরা পড়েনি সরাসরি জড়িত কেউ। তবে জড়িত সন্দেহে গ্রেফতার মিলের 3 নিরাপত্তা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আখ চাষিদের দাবি পরিকল্পিতভাবে মিল ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে।
এদিকে ডাকাতির ঘটনার আরও কিছু সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তাতে দেখা গেছে সেদিনের ভয়াবহ চিত্র। 3 আগস্ট রাত আনুমানিক 3টা 20 থেকে 25 জনের একটি ডাকাত দল হানা দেয় নাটোর সুগার মিলে। টানা 3 ঘন্টা চলে লুটপাট। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মিলে ঢুকেই নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। একে একে মিল হাউস, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন স্থান থেকে মূল্যবান যন্ত্রপাতি লুট করে তারা। মালামাল নেওয়ার জন্য ব্যবহার করা হয় ট্রাকও। 7-8 জন এসে আমাকে আগে মোবাইল নিয়ে নিল, নেওয়ার পরে বলে চলেন ভিতরে যাই, আপনার লোকজন ওইখানে আছে, সবাই মিলে কথা হবে। আমি না, আমি যাবো না, আমি মেন গেট ছাড়ি যাবো না। এরপরে হাসি টেসে বাইর করলো, গলার ভিতরে লেখা দিয়ে আর রিভলভার বাইর করে দিয়ে আমি বলছি তুমি যদি না যাও তো তোমাকে এখানে ক্ষতি করে দিব আমি। ডাকাতি ঘিরে উঠেছে নানা প্রশ্ন। আখচাষী ও নেতাদের দাবি মিলটিকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসাবে পরিকল্পিতভাবে এই ডাকাতির ঘটনা। ডাকাতি সম্পূর্ণ আমরা মনে করি পরিকল্পিত। একে আমাদের নাটোর সুগার মিলকে ধ্বংস করার পায়তারা চলতেছে। আমরা যাতে সুগার মিল ঠিক সময় মতো চালাতে না পারি, আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হই, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হই, এই ধরনের একটা কর্মকাণ্ড করেছে। নাটোরে ভারী শিল্প প্রতিষ্ঠান বলতে একটাই, সবকিছু এক প্রকার প্রমাণিত। মিল কর্তৃপক্ষের দাবি প্রায় 90 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। অব্যাহতি দেওয়া হয়েছে 2 নিরাপত্তা কর্মীকে। অজ্ঞাতদের আসামি করে হয়েছে মামলাও। পুলিশ প্রশাসন, র্যাব, এনএসআই সকালে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী দ্রুতই ডাকাতদেরকে ধরবে এবং আমাদের হয়ে যাওয়া মালামাল উদ্ধার করে দেবে। ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার মিলের 3 নিরাপত্তা কর্মীকে কারাগারে পাঠানো হয়। লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি, কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে। এটা পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যায় না। আগামী নভেম্বরে চলতি মৌসুমের আকমারাই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সঠিক সময়ে আকমারাই করতে না পারলে ক্ষতির মুখে পড়বেন চাষিরা। তাই দ্রুত সময়ের মধ্যে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার সহ ডাকাতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। সকালে নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মহাসড়কেই জুমার নামাজ আদায় করেন তারা। এ সময় বক্তারা বলেন, শেরি বাংলা মেডিকেল সহ সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে চলছে নানা অব্যবস্থাপনা, এতে সেবা বঞ্চিত মানুষ। ভোলার চরফ্যাশনে জলাবদ্ধতার কারণে একটি প্রাথমিক বিদ্যালয়ের 3 শতাধিক শিশু শিক্ষার্থী চরম বিপাকে পড়েছে। হাঁটু সমান পানি পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে তাদের। ভেজা কাপড়ে ক্লাস করায় জ্বর ঠান্ডায় অসুস্থ হচ্ছে কেউ কেউ। দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হয় দিন দিন কমছে শিক্ষার্থীদের উপস্থিতি। বর্ষা মৌসুমের শুরু থেকেই দুর্ভোগ। চারিদিকে জল থই থই, সাপ জোকের ভয় নেই স্কুলের পথে কোমলমতিরা। ভোলার চরফ্যাশন উপজেলার মূল সড়কের পাশে 13 নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটু বৃষ্টিতেই হাঁটু পানি বিদ্যালয়ের প্রবেশ পথে। বিকল্প সড়কও নেই। চরম বিপাকে শিশু শিক্ষার্থীরা। প্রতিদিনই ক্লাস করতে হয় ভিজে কাপড়ে। এতে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। পানিতে পা পিছলে ঘটছে দুর্ঘটনাও। চারপাশে অনেক পানির ভিতরে আসতে হয়, জামা কাপড় ভিজে যায়, ভিজা জামা কাপড় নিয়ে ক্লাস করতে হয়। আমি একদিন স্কুলে আসার সময় পড়ে গেছি, আমার বই খাতা ভিজে গেছে, আমার পাও ব্যথা পেয়েছি। আরো সমান পানি এলাকা আমার 3 দিন 7 দিন জ্বর ছিল, 3 দিন আমি আইতে পারিনি। শিক্ষকরা জানান, স্কুলের একপাশে মূল সড়ক এবং 3 দিকে বাড়ি থাকায় পানি নিষ্কাশনের পথ নেই। গেল কয়েক বছর ধরেই এমন দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থীরা। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। তা আমি প্রথমে মৌখিকভাবে আমাদের ক্লাস্টার অফিসারকে বলছি, বলার পর বলছে আসবো, কিন্তু আসার হয়তো সুযোগ হয় না। আমি আবার লিখিত আবেদন করছি, শিক্ষক অফিসারের বরাবরে লিখিত আবেদন করে রেখে আসছি এবং ওনাদেরকে সবাইকে জানাইছি। তো এখনও এটার সমস্যার সমাধানের এরকম কোনো সুবিধা পাইনি। আমাদের স্কুলে 300-এর উপরে স্টুডেন্ট, কিন্তু জলাবদ্ধতার কারণে স্কুলে ঠিকমতো স্টুডেন্ট উপস্থিত হতে পারে না। এ পরিস্থিতিতে শিশুদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা।
এতে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। যদি স্লিপ করে পড়ে যায় বা পানিতে যদি ডুবে যায়, যদি হয়তো তার মৃত্যু হয়ে যায়, তাই রিস্ক নেবে, স্কুলের কর্তৃপক্ষ তো নেবে না। মানে মাছ চাষ করা যাবে এরকম পরিস্থিতি হয়, আমাদের বাচ্চারা যে স্কুলে এখানে আসবে আসার কোনো পরিস্থিতি থাকে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুতই পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানেরও আশ্বাস দেন তিনি। পার্শ্ববর্তী যে খাল আছে, স্কুলের সঙ্গে সেই খালের একটা সংযোগ লাইন স্থাপন করা গেলে এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। আমরা সেটা খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যেই একটা সংযোগ স্থাপন করব সেখানে, যেটা সাময়িক সমস্যা দূর করবে এবং পার্মানেন্টলি এটা সমাধান করার জন্য আমরা সেখানে ড্রেন অথবা অন্য একটা ব্যবস্থা করব। বিদ্যালয়ে শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত 317 জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষকের সংখ্যা 8 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। আগামী 24 ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যার পর বৃষ্টিপাত শুরু হলেও রাতে এই বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে। নওগাঁর 2 সীমান্তে আবারও শিশুসহ 18 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে ধামিরহাট ও সাপাহাড় সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বিজিবি জানায়, ধামিরহাটের সাতানা এলাকা থেকে 14 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 7 নারী ও 3 শিশু রয়েছে। অন্যদিকে সাপাহাড় বামুনপাড়া সীমান্তে 2 শিশু ও 2 নারীকে পুশিন করা হয়। পরে 18 জনকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোলাই মদ সহ গ্রেফতার 4 মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌর শহরের হরিজন কলোনির পাশের সড়কে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় 154 লিটার চোলাই মদ সহ 4 জনকে গ্রেফতার করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 3 সপ্তাহ ধরে মাছের দরে চড়া ভাব। বিদেশি আর নদী তো বটেই, চাষের মাছ কিনতেও হিমশিম অবস্থা মধ্যবিত্তের। ব্যবসায়ীদের যুক্তি, জলাশয়ে উৎপাদন কমে গেছে। আগের মতো আমদানি হচ্ছে না ভারত ও মিয়ানমার থেকে। একই চিত্র হাওড় ও বিল অধ্যুষিত জেলায়। আরও জানাচ্ছেন সহকর্মীরা। ছুটির দিনে শখ করে মাছ বাজারে কিছুটা কেনাকাটার করার যে প্রবণতা মানুষের সাধারণত থাকে, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সেখানে কিছুটা ভাটা পড়েছে। চাষের মাছ দিয়েই আসলে পুরো দেশের বড় চাহিদা মেটানো হয় এবং ব্যবসায়ীরা বলছে সেই চাষের মাছের যোগানই গত কয়েকদিন ধরে কমে গিয়েছে। বিশেষ করে যেসব জলাশয়ে এই চাষাবাদগুলো হয় সেইখানে নতুন করে মাছ ছাড়া হয়েছে, সেগুলো বড় হতে কিছুটা সময় লাগছে। অর্থাৎ এই যে মাঝের সময়টা, সেই মাঝের সময়টাতে আসলে মাছের যে যোগান এবং তার সাথে যে চাহিদা, সেটির মিল করা যাচ্ছে না বলেই বাজারে মাছের দাম বেড়েছে বলে তারা জানিয়েছে। বৃষ্টির কারণে মনে হয় মাছ ধরতে পারে না, কারণ মাছ কম আসে, একটু দাম বেশি। তবে সামনের দিকে মানে মাছের দাম কমে যায়। ভারত এবং মিয়ানমার থেকে আসে সেই মাছের যোগান এখন এই মুহূর্তে কমে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন এবং তারা বলছেন বিদেশি মাছের যোগানে টান পড়ায় এখন দেশি মাছ এবং চাষের মাছের উপর চাপ পড়ছে, যে কারণে দাম কিছুটা বাড়তি। রূপচান্দা মাছ, আইর মাছ, বোয়াল মাছ, বিভিন্ন ধরনের যত মাছ আছে এগুলি মনে করেন বাইরের থেকে না এলে আমাদের দেশে মাছই বাকি পড়বে। হাওড় অঞ্চলের মাছের খবর জানতে চলে যাচ্ছি নেত্রকোনায় আমাদের সহকর্মী কামাল হোসাইনের কাছে। ধন্যবাদ তহিদ। নেত্রকোনার হাওড় অঞ্চলের যে মাছগুলো একসময় বাজারে পাওয়া যেত, এই মাছগুলোর একেবারেই যোগান কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন যে মাছগুলো চায়না জাল দিয়ে ধরার কারণে কিন্তু মাছের যোগান কমে গেছে। মাছগুলো শিকারের কারণে এখন আর চাহিদা মতো মাছ পাওয়া যাচ্ছে না। আগে যে হাওড়ের মাছ ছিল অনেক কম আসে, দাম মাছের হাওড়ে পানি বাইরে না, দাম বাইরে গেছে। মাছ পানি বাড়তি হওয়াতে অনেক থেকে মাছ চিত্রণ হয়ে গেছে। এখন পুকুরে মাছে আসতেছে বেশিরভাগ। যে মাছগুলো বাজারে সরবরাহ করা হয় সেই মাছগুলো স্থানীয়ভাবে চাষ করা চাষের মাছ, এবং এই মাছগুলো 300 থেকে 400 এবং 800 টাকা কেজি পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। পানি মাছের জন্য বিখ্যাত ছিল একটা সময়, এখন এটা বিলুপ্তর পথে। শুধু পুকুরের মাছই পাওয়া যাচ্ছে বাজারে,
তাও দাম চড়া। এখন আমরা চলে যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জের বৃহত্তর রয়েছেন চলন বিল। এই চলন বিলে কিন্তু একসময় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। কৃষি কাজে যে সমস্ত কীটনাশক ব্যবহার করে সেই কীটনাশকের কারণে কিন্তু চলন বিলে মাছ ধীরে ধীরে কমে যাচ্ছে, একই সাথে চলন বিলে পানিও কমে গেছে, যে কারণে কিন্তু সেই আগের মতো মাছগুলো পাওয়া যায় না তেমন একটা। যাওবান কিছু পাওয়া যায়, সেগুলো রাজধানী সহ বিভিন্ন বড় বড় শহরে চলে যায়। গরিব মানুষ আমাদের জন্য মনে করেন যে ক্রয় ক্ষমতা একটু বাইরে, সোর্স অফ ইনকামও কম, সেই হিসাবে আমরা খুবই অসুবিধায় আছি। চাষ করা যে মাছ, সেই মাছের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে যমুনা নদীতে আছে, সেই যমুনা নদীতে কিন্তু বৃহত্তর যমুনা নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায়। সেই ধরনের মাছ কিন্তু অনেক দামও কিন্তু এখন অনেকটা বেশি। মাছের আমদানি কমে গেছে গা, এবং পোনাগুলা মেয়েরা নেট জাল দিয়ে পোনাগুলা মেয়েরা শেষ করে দিয়েছে। একবারেই নাই, যমুনায় মাছ নাই, পানিও নাই, যমুনায় মাছও নাই। এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের মাছের বাজারের সর্বশেষ খবর। গেল কয়েক বছরে চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন বেড়েছে প্রায় 1.5 লাখ টন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে এই অঞ্চলের আমের সুনাম। তবু আমের জেলাতে আম উৎপাদনে আগ্রহ কমার উপক্রম চাষিদের। অভিযোগ, রপ্তানি খাতে সরকারের উদাসীনতায় তৈরি হয়নি নতুন বাজার। অব্যবস্থাপনায় অনেক আমও থেকে যাচ্ছে অবিকৃত, তাই ক্ষতির মুখে চাষিরা। আম উৎপাদন ও মানসম্মত রফতানিতে বরাবরই অগ্রসর জেলা চাঁপাইনবাবগঞ্জ। ব্যাগিং পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে রফতানিযোগ্য আম। বিদেশে এই পদ্ধতির আমের চাহিদা ব্যাপক, তবুও হাসি নেই চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের মুখে। বেশ কিছু কারণে মুখ থুবড়ে পড়ছে রপ্তানি প্রক্রিয়া। চাষিরা বলছেন, ব্যাগিং বা গ্যাপ পদ্ধতিতে আমের উৎপাদনে খরচ প্রায় 30% বেশি। তার উপর এই অঞ্চলে নেই পরীক্ষাগার, তাই রপ্তানির জন্য ক্যারেট ভর্তি আম আগে পাঠানো হয় ঢাকার শ্যামপুরের প্যাকেজিং হাউসগুলোতে। পচনশীল এই ফল সনাতন পদ্ধতিতে দীর্ঘ পথ পাড়ি দেয়ায় ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ফলন। তার উপর সিন্ডিকেটের কারসাজি তো আছেই, ফলে অনেক আমই থেকে যায় অবিকৃত। আম উৎপাদন করার পরে আমাদের ঢাকাতে নিয়ে যেতে হয়, ওখানে প্যাকেজিং বিভিন্ন ওয়ের কারণে তো 350 কিলোমিটার দূরে যাওয়াতে আমটা আমাদের পচনশীল নষ্ট হয়। যদি আমাদের প্যাকেজিং হাউস, কোয়ারেন্টাইন এবং ল্যাব টেস্ট এটা যদি আমাদের রাজশাহী অথবা চাঁপাইনবাবগঞ্জ হয়, তাহলে আমার মনে হয় এই আমটা আমরা এখানে উৎপাদন করলাম, এখানে প্রসেস করলাম, প্যাকেজিং করলাম, করার পরে আমরা যদি রাজশাহীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর পাই, তখন আমরা এই আমটাকে ওই বিমানবন্দর খুব অল্প সময়ের মধ্যে আমরা বিমানবন্দরে দিয়ে আমরা কিন্তু দেশের বাইরে রপ্তানি করতে পারবো। লোকাল মার্কেট থেকে আমটা নিয়ে যেয়ে হয়তো ইন ফিউচার আমাদের আমেরও একটা বদনাম হবে, আর মধ্যখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যারা 30% অতিরিক্ত খরচ করে বসে আছি যে আমরা আমটা এক্সপোর্ট করতে পারবো। রফতানির বাধা দূর করার উদ্যোগ গ্রহণের দায়িত্ব যাদের, কি বলছেন সেই কর্মকর্তারা? রাজশাহী থেকেই যদি কার্গো বিমানের মাধ্যমে যদি পরিবহনের উদ্যোগ নেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কৃষকরা উৎসাহিত হবে, বা আমি আশা করি যে সেই ক্ষেত্রে হয়তো রপ্তানির পরিমাণটাও বৃদ্ধি পাবে। সবই পরিকল্পনাধীন আছেন, তো সরকার প্ল্যান আছেন, এই প্ল্যানগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে এই অঞ্চল ঘিরে যে অর্থনৈতিক একটা প্রাণ চঞ্চল প্রবণতা আছেন সেটা আরও বেগবান হবে। বাড়িফোর, আম্রপালি, গৌরমতি, খিরসাপাত, ব্যানানা সহ বেশ কয়েক জাতের আম রপ্তানি হয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয়। জাত ভেদে মন প্রতি দাম পড়ে 4 থেকে 6,000 টাকা পর্যন্ত। চলতি বছর জেলায় 6,000 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদিত হলেও রপ্তানির মুখ দেখেছে কেবল 200 টন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।